দীর্ঘ 15.5 বছর বিভিন্ন রাজনৈতিক দল বাংলাদেশে একটা স্বৈরশাসকের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে যে স্বৈরশাসকটি ভারতের মদতপুষ্ট ছিল এবং যে দলটির মাধ্যমে এদেশে 15.5 বছর সেই প্রতিবেশী দেশ ভারত পরোক্ষভাবে একটা কলোনি বা ঔপনিবেশিক শাসক স্থাপন করেছিল, সেই শাসনের বিরুদ্ধে বাংলাদেশের যারা গণতান্ত্রিক দল, সেই দলগুলো প্রতিনিয়ত বা অবিরত সংগ্রাম করে অবশেষে 2024 সালের 5ই আগস্ট তার পতন ঘটায় এবং সেই স্বৈরশাসক পালিয়ে যেতে বাধ্য হয়। তৎপরিবর্তিতে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার উপরে এবং তাদের মতামতের ভিত্তিতেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বানানো হয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে। তখন আশা আকাঙ্ক্ষা ছিল এই অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ ইন্টারিম গভর্নমেন্ট, যে গভর্নমেন্ট একটি ক্ষণস্থায়ী একটা সরকার ব্যবস্থা, সেই সরকার যদিও সাংবিধানিক কোনো স্বীকৃতি নেই, সেই সরকার খুব অল্প সময়ের মধ্যে একটা ভেঙে পড়া আসনের যে কাঠামোগত অবস্থা ভঙ্গুর হয়ে গিয়েছিল সেটাকে মেরামত করে বাংলাদেশে একটি অল্প সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দিকে এগোবে। সেই জাতীয় নির্বাচনের জন্য বাংলাদেশের নতুন ভোটার থেকে শুরু করে পুরাতন ভোটার যারা অপেক্ষা করছে বা প্রত্যাশা করছে একটি নতুন রাজনৈতিক পট পরিবর্তনের, সেই নির্বাচনের মাধ্যমে একটি সরকার আসবে এবং আগামী 5 বছরের জন্য সেই জনপ্রতিনিধিত্বমূলক সরকার একটি আইনসভার মাধ্যমে দেশ পরিচালনা করে যাবে। এই দেশের মানুষের ভোটাধিকারের মাধ্যমে সেই আইনসভাটি হবে, অর্থাৎ পার্লামেন্ট বা সংসদ। কিন্তু দুঃখজনক বিষয়, আজ 6টি মাসের অধিক সময় অতিক্রান্ত হয়ে গেল, এখনো পর্যন্ত সরকার নির্বাচনের বিষয় বা নির্বাচনের সময়ের বিষয়ে কোনো রোডম্যাপ ঘোষণা করছে না। যদিও 6 মাস পর অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস তিনি বিভিন্ন গণমাধ্যমে এসে তার ভাষণে বলেছিলেন 2025 ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ভাষণের পরই রাজনৈতিক দল থেকে শুরু করে যারা ভোটার রয়েছে তাদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা শুরু হয়েছিল জাতীয় নির্বাচনের বিষয়ে। কিন্তু সাম্প্রতিক সময়ে প্রাক্তন সেনা অফিসার বক্তব্য, প্রধান উপদেষ্টার বক্তব্য এবং সাজ্জিদ সালামের বক্তব্য বা সাবেক ডাক টেলিযোগাযোগ তথ্য উপদেষ্টা নাহিদুল ইসলামের বক্তব্য জনমনে একটি সন্দেহ সংশয়ের সৃষ্টি করেছে। তারা জাতীয় নির্বাচনের বিষয়ে এখন বিভিন্ন ধরনের বক্তব্য পেশ করে আসছে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার জননিরাপত্তা পুরোপুরি নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে এবং এই বছর সাধারণ নির্বাচন আয়োজন করা কঠিন হবে। এনসিপির অন্যতম নেতা সাজ্জিদ সালাম তিনি বলেছেন, শেখ হাসিনার বিচারের আগে কেউ যেন নির্বাচনের কথা না বলে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, 25 ডিসেম্বরের মধ্যেও যদি প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন না হয় তাহলে নির্বাচন 25 পরে 26 জুন জুলাইয়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। তাহলে বোঝা যাচ্ছে
ওনাদের প্রধান উপদেষ্টা এবং যারা নতুন দলের নেতা রয়েছেন তাদের সাথে প্রধান উপদেষ্টার কথার একটা যোগসূত্র রয়েছে, যেখানে বাংলাদেশের সকল দল একটি জাতীয় নির্বাচনের জন্য অপেক্ষা করছে, সেখানে কেন অন্তর্বর্তীকালীন সরকার সময়ের পর সময় নেওয়ার চেষ্টা করছে সেটা বোধগম্য নয়। আন্তর্জাতিক একটা বিশ্বের আন্তর্জাতিক কমিউনিটির একটা দেশ হিসেবে আমাদের গণতান্ত্রিক সরকার অবশ্যই প্রয়োজন। আমাদের একটা পার্লামেন্ট অর্থাৎ জনগণের ভোটের দ্বারা নির্বাচিত পার্লামেন্ট অবশ্যই প্রয়োজন। তৃতীয় বিশ্বের একটি গরিব দেশ হিসেবে আমরা যদি সেই স্বৈরশাসকের মতো একটা অন্তর্বর্তীকালীন সরকার বেশি সময় ধরে দেশে রাষ্ট্র পরিচালনার ক্ষমতা গ্রহণ করে থাকেন, তাহলে এটা একটা প্রশ্নের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে আন্তর্জাতিক কমিউনিটির কাছে। তাই দেশের সার্বিক উন্নয়ন, ওনারা যেহেতু 6 মাসে যারা পতিত সরকারকে সেই স্বৈর শাসক হতে সাহায্য সহযোগিতা করেছে, তাকে ভয়ঙ্কর রূপে বাংলাদেশের মানুষের উপর নির্যাতন নিপীড়ন করতে চেষ্টা চালিয়েছে, তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত দেখার মতো কোনো ধরনের কার্যকরী কোনো পদক্ষেপ বর্তমান সরকার নেয়নি। এটা সরকারের সাবেক তথ্য উপদেষ্টা নাহিদুল ইসলামের বক্তব্য থেকে আমরা বুঝতে পারি। ওনাদের উচিত এখন দ্রুততম সময়ে সংস্কার বাস্তবায়ন, যতটুকু সম্ভব ততটুকু বাস্তবায়ন করে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা, বাকিগুলো সেই নির্বাচিত সরকারই বাস্তবায়ন করবেন। দেশে একটা আমূল পরিবর্তনের প্রয়োজন। এই সরকার যদি জনগণের সেই ফিলিংস বা সেই পালস না বোঝেন, তাহলে সমস্যা আরও প্রকট আকার ধারণ করবে। জনগণই নির্ধারণ করবে কে আগামী 5 বছর বা আগামী দিনগুলোতে রাষ্ট্র ক্ষমতা কারা যাবে এবং দেশ পরিচালনা কারা দায়িত্বভার গ্রহণ করবে। একটা দল গঠন করলেই বা একটা দল গড়ে তুললেই মস্ততে যাওয়া সহজ হয়ে যায় না। রাজনীতি একটা কঠিন বিষয়, অনেক সমস্যা থাকে, অনেক কণ্টকাকীর্ণ পথ থাকে, সেগুলো পাড়ি দিয়ে সেই দলকে এগিয়ে যেতে হয়। আমরা মনে করি এনসিপি সেই কিংস পার্টির মতো হবে না, কারণ এনসিপি এখনো পর্যন্ত দেখা যাচ্ছে এনসিপিকে সরকার ওইভাবে পৃষ্ঠপোষকতা প্রত্যক্ষভাবে দেয়নি, যদিও পরোক্ষভাবে অনেক সমালোচনা রয়েছে। তাই এনসিপির যারা নেতা রয়েছেন তাদের বক্তব্য যদি উপদেষ্টাদের বক্তব্যের সাথে মিলে যায়, একই সূত্রে গাঁথা হয়ে যায়, তাহলে তো দেশের রাজনৈতিক ভবিষ্যৎ একটা কঠিন সময় পার করছে বলে আমি মনে করি। তাই নির্বাচনী অর্থাৎ জাতীয় নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচনের চেয়ে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জাতীয় নির্বাচন। সরকার যে সংস্কারগুলো করবে সেটার একটা বৈধতার প্রয়োজন। সেই বৈধতা দিবে জনগণের দ্বারা নির্বাচিত একটি আইনসভা। সেই আইনসভাই নির্ধারণ করবে বাংলাদেশের রাষ্ট্রীয় অবকাঠামো কেমন হবে, রাষ্ট্রীয় প্রশাসনিক কাঠামো কেমন হবে। আমরা যে চেতনার কথা বলছি, 5ই আগস্টের চেতনা, আমরা যে স্পিডের কথা বলছি, অন্তর্বর্তীকালীন সরকার সেই স্পিড বা সেই চেতনা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার হলেও
আমরা দেখতে পাচ্ছি সমাজের আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে সরকারের বিভিন্ন প্রশাসনিক যে ব্যবস্থা বা প্রশাসনিক যে কার্যক্রম, সেখানে যারা পতিত সরকারের কর্মকর্তা রয়েছে, অর্থাৎ 15.5 বছরে তারা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে যে ছাত্রলীগ নামক একটা জঙ্গি সংগঠনের কর্মকর্তাদের নিয়োগ দিয়ে গিয়েছে, তারা কিন্তু এখনও তাদের সেই স্বৈরশাসকের মতাদর্শ লালন ও পালন করে থাকে। তাদের বিরুদ্ধে বর্তমান সরকার তেমন কোনো পদক্ষেপ নিতে পেরেছে বলে আমার মনে হয় না। যারা এতগুলো লোকের হত্যার সাথে জড়িত ছিল, যারা এতগুলো লোককে হত্যা করলো, কথায় গুম খুন আর হত্যার সাথে জড়িত ছিল, যারা গণতান্ত্রিকামী জনতার উপর নির্বিচারে গুলি করে হতাহত করলো, সরকার তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নিতে পেরেছে? আমরা বিভিন্ন টকশোতে শুনতে পাচ্ছি বাংলাদেশের অন্যতম বৃহত্তম দল বিএনপির নেতারা এসে ডাইরেক্ট বা সরাসরি বলেই ফেলেছেন সরকার ব্যর্থ। অর্থাৎ সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিককরণের ক্ষেত্রে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে, যেটা বাংলাদেশের জনগণের একটা মৌলিক চাহিদা, সেটা সম্পন্ন করার ক্ষেত্রে সরকার ব্যর্থতা পরিচয় দিয়েছে বলে বাংলাদেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি বলে আসছে। সরকার এই যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আজ রমজান মাস চলে যাচ্ছে, এই ক্ষেত্র নিয়ন্ত্রণ করতে ব্যর্থতা পরিচয় দিচ্ছে। এর মূলেই রয়েছে সেই পতিত সরকারের, সেই ফ্যাসিস্ট সরকারের কর্তা ব্যক্তিরা। তাদের কাছে এখনো কোটি কোটি টাকা, কোটি কোটি ডলার পড়ে রয়েছে। সরকার দুর্নীতি দমন কমিশনকে সচল করতে পারেনি। দুর্নীতি দমন কমিশন শেখ হাসিনা সরকারের সময় যেমন ছিল একটা ছোটো জগন্নাথ, এখনও আমরা দেখতে পাচ্ছি দুদক তার দায়িত্ব পালনের ক্ষেত্রে এখনও ছোটো জগন্নাথে পরিণত হয়েছে, দায়িত্ব পালন করতে পারছে না। শুধু সুপারিশ নিলেই চলবে না, সুপারিশ কমিশন গঠন করলে চলবে না। যদি সরকার এই সুপারিশগুলো বাস্তবায়নের ক্ষেত্রে মনে করে থাকে আরও সময়ের প্রয়োজন, তাহলে সরকারের উচিত দ্রুততম সময়ের মধ্যে একটা জাতীয় নির্বাচন অনুষ্ঠান করে নির্বাচিত সরকারের কাছে সেই ক্ষমতা হস্তান্তর করে কাঙ্ক্ষিত সুপারিশগুলো বাস্তবায়নের দিকে এগিয়ে যাওয়া। প্রাক্তন ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদুল ইসলামের সভাপতিত্বে বা অনেকে আহ্বান করে যে দল গঠন করা হয়েছে এনসিপি, এই এনসিপিকে এগিয়ে নেওয়ার জন্য যদি নির্বাচনকে প্রলম্বিত করা হয়, নির্বাচনকালীন যে সময় সেটাকে যদি দীর্ঘায়িত করা হয়, তাহলে সেটা হবে দুঃখজনক। দেখা যাচ্ছে নাহিদুল ইসলাম নিজেই বলেছেন, যতক্ষণ পর্যন্ত ওনাদের যে নতুন রাজনৈতিক দল সেটা কাঠামোগত উন্নয়ন, নিবন্ধন এবং অন্যান্য যে কার্যক্রম রয়েছে সেগুলো সম্পন্ন না হয়, ততক্ষণ পর্যন্ত নির্বাচন আশা করা যাবে না। অর্থাৎ ওনারা এই বছর নির্বাচন হোক সেটা চাচ্ছেন না। জুলাই আগস্ট থেকে আমরা যদি ডিসেম্বর ধরি, তাহলে 1.5 বছর হয়ে যায়। একটা অনির্বাচিত সরকার 1.5 বছর থাকা মানেই একটা তৃতীয় বিশ্বের অন্যতম গরিব দেশ বাংলাদেশ, এই দেশের জন্য একটা ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক কমিউনিটি কাছে এটা নেতিবাচক প্রভাব পড়বে। আন্তর্জাতিক কমিউনিটি বারবার বলে আসছে ফ্রি ফেয়ার ইলেকশন। এই ইলেকশনের জন্য যেহেতু আওয়ামী সরকার বাংলাদেশের মানুষকে প্রহসনমূলক নির্বাচন করে ধোঁকা দিয়েছে এবং তার কাছে ক্ষমতাটি ছিল মুখ্য উদ্দেশ্য,
বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই দলটির যে চেয়ারপারসন, ওনাকে বারবার প্রলোভন দেওয়া হয়েছে। প্রলোভনে উনি প্রলুব্ধ না হয়ে আপোষহীন থেকে উনি ওনার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে গিয়েছেন। উনি সেনা সমর্থিত ফখরুদ্দিন মঈনুদ্দিনের মতো একটি ক্ষমতালোভী ব্যক্তিদের কাছে নিজের মাথা নত করেননি, এবং শেখ হাসিনার মতো ভারতের দালাল, ভারতের ব্রোকার, ভারতের বলা যায় নতুন তৈরি করা মির্জাফর, সে মির্জাফর বাংলাদেশে 15.5 বছর 2008 সালে নির্বাচনে বিভিন্নভাবে প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে একটি যে নির্বাচন এখন প্রশ্নবিদ্ধ, সেই নির্বাচনে 2/3 বেশি আসন নিয়ে ক্ষমতা গ্রহণের পর থেকেই প্রতিশ্রুতির বিপরীত স্রোতে সে হেঁটেছে। সে উপরন্তু নিজেই বলেছে, আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরদিন মনে রাখবে। ভারতও বলে আসছে, এখনও বলে আসছে, শেখ হাসিনা আমাদেরকে যা দিয়েছে তা মনে রাখার মতো, তাই আমাদেরকে সে যতদিন ভারতে থাকতে চায় সে থাকার জন্য আমাদের ব্যবস্থা করতে হবে। এবং সে বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করার পরও, এই দেশের অর্থনীতিকে ধ্বংস করার পরও, এই দেশ থেকে লক্ষ লক্ষ কোটি ডলার বিদেশে পাচার করার পরও ভারত তাকে সে দেশে মুক্তভাবে চলার প্রতিশ্রুতি দিয়েছে। সেই দেশ থেকে ভিডিও কনফারেন্স সে করছে, সে দেশ থেকে সে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে, কারণ তার কিছু সমর্থক তো বাংলাদেশে অবশ্যই রয়েছে। এই হাজার হাজার লোককে হত্যা, গুম, খুন করেছে সে, এই যে আয়নাঘর তৈরি করেছে, তার বিরুদ্ধে যাওয়া মানে নিজের জীবন শঙ্কায় ফেলা, পরিবারকে নির্যাতন নিপীড়নের দিকে ঠেলে দেওয়া, এই যে অবস্থাগুলো সৃষ্টি করেছিল, তথাপি সেই আওয়ামী সমর্থক বিবেকহীন লোকগুলো এখনও পর্যন্ত সেই আওয়ামী লীগেরই সাপোর্ট করে যাচ্ছে। সাজ্জিদ আলম, নাহিদুল ইসলাম, হাসান আবদুল্লাহরা যে কথা বলেছেন সেটার সাথে আমি সম্পূর্ণ একমত। কারণ বাংলাদেশে 15.5 বছর অসংখ্য মানুষের হত্যার খুন হাসিনার হাতে রয়েছে, সেই আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে রয়েছে। আমরা সেই লগি বৈঠার তাণ্ডবতা দেখেছি, আমরা সেই হেলমেট বাহিনীর তাণ্ডবতা দেখেছি, আমরা সেই অস্ত্রের ঝনঝনানি দেখেছি, আমরা সেই র্যাগিংয়ের নামে হত্যা, ছাত্র হত্যা দেখেছি। সেই অন্ধকার যুগে অবশ্যই বাংলাদেশ আবার যেতে চায় না, তাই আওয়ামী লীগকে নিষিদ্ধ তো অবশ্যই করতে হবে। সেই শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে আগামী নির্বাচনে প্রধান উপদেষ্টা অবশ্যই সেই বিষয়ে, শুধু প্রধান উপদেষ্টা না, প্রধান উপদেষ্টার সমন্বয়ে যে উপদেষ্টাবৃন্দ রয়েছেন, আগামী নির্বাচন দ্রুততম সময়ে করার একটা পরিকল্পনা হাতে নিয়েই আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন। আওয়ামী লীগ অবশ্যই এই দেশে রাজনীতি করার যোগ্যতা সে হারিয়েছে। অনেক ইউটিউবার রয়েছে যারা রাজনীতি বিশ্লেষণ করে থাকে। আমি আমার মতের ভিত্তিতে আমি রাজনীতি বা বাংলাদেশের চলমান পরিস্থিতি সম্পর্কে বিশ্লেষণ করেছি। কারো মতের সাথে মিলতেও পারে, কারো মতের সাথে অমিল থাকতে পারে। তাই বলে সকল সিদ্ধান্ত যে সবাইকে মেনে নিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। অনেক সাংবাদিক রয়েছেন, অনেক বুদ্ধিজীবী রয়েছেন। আমরা সেই সাংবাদিক বুদ্ধিজীবীদের বক্তব্য শোনার চেষ্টা করব, আর সেটার বিশ্লেষণ বা সেটার গুণগত বিষয়গুলো রয়েছে সেগুলোই আমাদের মাথা নিতে হবে, আমাদের যে চিন্তা চেতনা নিতে হবে, মনে রাখতে হবে। আমি মনে করি এখনও পর্যন্ত বাংলাদেশের, যদিও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান চিফ এক্সিকিউটিভ বা চিফ অ্যাডভাইজার বলেছেন ভারতের সাথে আমাদের সম্পর্ক ভালো রয়েছে, অবশ্যই ভালো রয়েছে আমরা মনে করি। কারণ ভারতের সাথে এতদিন আমাদের সাথে যে সম্পর্ক রয়েছিল প্রভু বৃত্তের সম্পর্ক, মোহাম্মদ ইউনূস সেই সম্পর্ককে তিনি সম অংশীদারির ভিত্তিতে
বা বন্ধুত্বপূর্ণ প্রতিবেশীর ভিত্তিতে তৈরি করেছেন, সেটা এখন ভারতের মাথা ব্যথার কারণ। ভারত এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশকে কিভাবে অস্থিতিশীল করা যায় এবং বাংলাদেশকে কিভাবে সরকার, অন্তর্বর্তী সরকার হোক এবং ভবিষ্যতে যে নির্বাচিত সরকার হোক, সেই সরকার ব্যবস্থার মধ্যে তার গোয়েন্দা বাহিনী ঢুকিয়ে সেই সরকার ব্যবস্থার কাঠামোকে ভেঙে কিভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করা যায় সেই চেষ্টায় তারা রয়েছে। সময় সময় তারা বৈঠকের পর বৈঠক করে যাচ্ছে আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য, অর্থাৎ তাদের মদতপুষ্ট একটা সরকার আবার কিভাবে বাস্তবায়ন করা যায়। অর্থাৎ আমরা যদি এতদিন 15.5 বছর আওয়ামী লীগ সরকার ভারতের ইচ্ছার বাইরে কোনো কাজই করেনি, এখন যখন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যখন ভারতের ইচ্ছার বাইরে একের পর এক বাণিজ্যিক সুবিধা থেকে শুরু করে অর্থনৈতিক সুবিধাগুলোর সিদ্ধান্ত নিই, তখন ভারতের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। জাতীয় ঐক্যের বিষয়ে আমরা যদি এখনও বিভেদ থেকে থাকি বিভিন্ন বিষয়ে, তাহলে এই সুযোগটাই কিন্তু আমাদের যারা পতিত সরকার বা ফেসিস্ট সরকারের সহযোগী যারা রয়েছে, এরা অবশ্যই সেটা সুযোগ নিবে। ভারত তারা সবসময় তাদের মতের বিরোধী বা তাদের স্বার্থের বিরোধী বাংলাদেশে যে দলগুলো অবস্থান করছে তাদেরকে জামাতি বানানোর চেষ্টা করে থাকে, তাদেরকে জঙ্গি বানানোর চেষ্টা করে থাকে, তাদেরকে মৌলবাদী বানানোর চেষ্টা করে থাকে। এটা ভারতের রাজনীতিবিদ থেকে শুরু করে ভারতের বুদ্ধিজীবী এবং ভারতের যে মিডিয়াগুলো রয়েছে তারা, কারণ তাদের অর্থনৈতিক স্বার্থ, তাদের বাণিজ্যিক স্বার্থ, তাদের আঞ্চলিক স্বার্থকে তারা বেশি গুরুত্ব দিয়ে থাকে। তাদের মতের বিরোধী যদি সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় তাহলে তাদের এই স্বার্থগুলো ক্ষুণ্ণ হবে বলে তারা বাংলাদেশকে বিশ্বের দরবারে মিডিয়ার মাধ্যমে হোক বা পলিটিক্যাল রাজনৈতিকভাবেই হোক, তারা একটা ব্ল্যাকি বা কালান করার চেষ্টা করে যাবে বা করে যাচ্ছে। তাই রাজনৈতিক স্ট্যাবিলিটি, প্রশাসনিক বিন্যাস, আইনশৃঙ্খলা স্বাভাবিকরণের জন্য অবশ্যই একটা নির্বাচিত সরকার দ্রুত প্রয়োজন। তাই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার সেই বিষয়ে ওনারা এগিয়ে যাবেন বলে শুধু আমার ধারণা নয়, বাংলাদেশের 12 থেকে 13 কোটি যে ভোটার রয়েছে তাদের সবারই ধারণা। কারণ বাংলাদেশের ভোটাররা অধীর আগ্রহে জাতীয় নির্বাচনের জন্যই তারা অপেক্ষা করছে। কারণ এই জাতীয় নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক, আমরা 1991 থেকে 95 সাল পর্যন্ত বা 1990 সালে গণঅভ্যুত্থানের পর যে একটা সংসদীয় ব্যবস্থা দেখেছি, সেই ব্যবস্থায় অধীর আগ্রহ নিয়ে বসে আছে। শুধু ফ্যাসিস্ট সরকারকেই নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে আমি মনে করি সবারই আপত্তি রয়েছে। আর যারা নিবন্ধিত দল রয়েছে সবাই নির্বাচনে অংশগ্রহণ করুক। কার জনপ্রিয়তা কতটুকু রয়েছে সেটা আমরা বুঝতে পারবো একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে। বাংলাদেশের ইতিহাসে একটা ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস একটি কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন এবং সেটা দ্রুততম সময়ের মধ্যেই। অলরেডি 6 মাসের অধিক সময় চলে গেছে সরকারের হাত থেকে। যেহেতু এখনো পর্যন্ত সরকারের অনেক মহলই বলছে সরকার অনেক কিছুই সফলতার আলোর মুখ দেখেনি, তাই সরকারের উচিত ডক্টর মোহাম্মদ ইউনূস একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি। উনি ওনার মর্যাদাকে অক্ষুণ্ণ রেখে উনি রাজনীতিবিদদের হাতে দিয়েই উনি সসম্মানে চলে যাবেন, এটাই রাজনীতিবিদদের প্রত্যাশা। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।